আসসালামু আলাইকুম। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব অক্সালেট নিয়ে এবং অক্সালেটস নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি। তার একটি কারণ হচ্ছে যে আমাদেরকে অনেক জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় ব্যক্তিত্ব যারা রয়েছেন, তাদের অনেকেই আমাদেরকে গ্রিন জুসিং করতে বলেন। অর্থাৎ সবুজ পাতা, শাক সেগুলোকে ব্লেন্ডার দিয়ে একেবারে ব্লেন্ড করে ভর্তা বানিয়ে ভর্তাও না, একেবারে লেই বানিয়ে তারপরে সেই লেই খেতে উদ্বুদ্ধ করেন এবং তারা দাবি করেন এতে আমাদের অনেক উপকার হবে। এই দাবি আমি ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের মুখে শুনেছি, ডাক্তার মুজিবুল হক উনার মুখে শুনেছি, ডাক্তার মুজিবুর রহমান উনার মুখে শুনেছি। আর আমাদের মনিরুজ্জামান ভাই ওই যে কোয়ান্টাম মেথড যে দলের সঙ্গে যিনি আছেন, তিনি তো এই গ্রিন জুসিং এর কথা বলতে গেলে এমন উচ্ছ্বাসিত হয়ে পড়েন যে মনে হয় যে দুনিয়াতে গ্রিন জুসের মতন ভালো জিনিস বোধহয় আর নাই। তো উনার অবশ্য মানে সুপার ফুডেরও একটা বিশাল লম্বা তালিকা আছে। উনার ভিডিও দেখলে মাঝে মাঝে মনে হয় যে যদি সবই সুপার ফুড হয় তাহলে নরমাল ফুড কোনটা? খুব সম্ভবত গরুর মাংস নরমাল ফুডের মধ্যে পড়বে। তো সেটা খেয়ে অবশ্য আমি অত্যন্ত খুশি। কারণ বিজ্ঞান বলে যে গরুর মাংসটাই আমাদের জন্য সবথেকে পুষ্টিকর খাবার। আ যদিও উনারা সেগুলো সেভাবে করে দেখেন না। তো যাই হোক, গ্রিন জুসিংটা আমাদের জন্যে অত্যন্ত ক্ষতিকর, ভয়ানক একটি ব্যাপার। তার কারণ হচ্ছে গ্রিন জুস করলে এই জুসের মাধ্যমে আমাদের দেহের মধ্যে অক্সালেটস নামে কতগুলো জিনিস ঢুকে পড়ে। এটা একটা মানে উদ্ভিদের মধ্যে পাওয়া যায় এরকম একটি জিনিস যা মানুষের দেহের জন্যে উপকারী নয়, অত্যন্ত ক্ষতিকর। অক্সালেটস হচ্ছে উদ্ভিদের একটি আত্মরক্ষার ব্যবস্থা। অক্সালেটস এই পাতার মধ্যে থাকে, কখনো মূলের মধ্যে থাকে, কখনো কাণ্ডের মধ্যে থাকে। তো যদি কোনো প্রাণী এই অক্সালেটস সমৃদ্ধ পাতা বা মূল বা আ বীজ এগুলো খায়, তাহলে দেখা যায় তাদের মুখে, তাদের আ অন্ত্রে ক্ষত তৈরি হয়। এই যেই ক্ষতগুলোর কারণে আম যেহেতু তারা অসুস্থ হয়ে পড়ে, সুতরাং পরবর্তীতে এই পাতা আর তারা খেতে চায় না। এটা পোকার ক্ষেত্রেও দেখা গিয়েছে যে যদি অক্সালেট সমৃদ্ধ পাতা পোকায় খায়, তাহলে সেই পোকারও বৃদ্ধি ব্যাহত হয়। আর আম গরু, ছাগল এগুলো দেখবেন যে যেগুলোতে বেশি অক্সালেটস রয়েছে এইরকম পাতা তারা আম সাধারণত খায় না। তারা ঘাস খায় কিন্তু কচু পাতা খায় না। তো কচু একটা সহজ উদাহরণ। কচুর মধ্যেও এরকম অক্সালেটস নয়, কিন্তু অক্সালেটস এর মতোই এক ধরনের ক্রিস্টাল আছে। ওই ক্রিস্টাল বলতে এখানে স্ফটিক বলি আমরা বাংলায়, যেটার অর্থ হচ্ছে ধরুন ওই যে চিনির দানাটা যেইরকম কাচের টুকরোর মতন একটা জিনিস বা লবণের দানাটা যেরকম, এইগুলো হচ্ছে অ্যাম স্ফটিক। তো অক্সালেটস গুলো হচ্ছে এই রকমের জিনিস। তো চিনি তো পানির সঙ্গে মেশালে পরে গলে যায়। অক্সালেটসটা গলে না। সুতরাং সেটা কাচের টুকরোর মতন থেকেই যায়। অতি মিহি কাচের টুকরো বলতে পারেন। তো সেটা আমাদের আমরা যদি খাদ্য আকারে গ্রহণ করি, তাহলে আমাদের দেহের মধ্যে বেশ কিছু ঝামেলা করে। এটা প্রধানত একটি অ্যান্টি নিউট্রিয়েন্ট বলা হয় আমাদের দেহের ক্ষেত্রে। অ্যান্টি নিউট্রিয়েন্ট মানে কি? অ্যান্টি নিউট্রিয়েন্ট হচ্ছে খাবারের সেই সমস্ত জিনিস যেইগুলো খাবারের পুষ্টি উপাদান আমাদের দেহে প্রবেশ করার পথে, আমাদের দেহে শুষে নেয়ার পথে বাধা তৈরি করে। সেগুলো হচ্ছে অ্যান্টি নিউট্রিয়েন্ট। ও আচ্ছা, আজকে আপনাদের এই ভিডিওতে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো প্রফেসর ডক্টর বেন বিকম্যানের একটি উপস্থাপনা থেকে আমি নিয়েছি। উনার এই ভিডিওটির দেখতে পাচ্ছেন। তো আমি ভিডিওটিকে আওয়াজ বন্ধ করে রেখেছি কিন্তু চালিয়ে দিই। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে আমার কথা শুনতে থাকুন। আর যদি কেউ ভিডিওটি পুরোটাই আওয়াজ সহ শুনতে চান, তাহলে এই যে উপরে এটার যে শিরোনাম রয়েছে, সেই শিরোনাম ধরে ভিডিওটিকে খুঁজে বার করে নিন। তাহলে আম পুরোটা দেখে নিতে পারবেন এবং আ যে কারোরই এটা দেখলে উপকার হবে। তো আমি ভিডিওটিকে চালিয়ে দিয়ে এইবারে বাকি কথাগুলো বলি। তো অ্যান্টি নিউট্রিয়েন্ট এর কথা বলছিলাম যে আ অক্সালেট আমাদের দেহে পুষ্টি উপাদান শোষণের পথে বাধা সৃষ্টি করে। কেমন? আমরা যদি অক্সালেট সমৃদ্ধ খাবার খাই এবং খাবারের মধ্যে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই জাতীয় জিনিসগুলো ওই খাবারের মধ্যে থাকে, তাহলে এই অক্সালেটস করে কি এই আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে একটা আরেকটাকে কামড় দিয়ে একটা নতুন যৌগ তৈরি করে ফেলে। যেমন ক্যালসিয়ামের সঙ্গে অক্সালেট যোগ হলে সেটা হবে ক্যালসিয়াম অক্সালেট। ম্যাগনেসিয়ামের জন্য ম্যাগনেসিয়াম অক্সালেট। এভাবে একটা নতুন জিনিস তৈরি হয়ে যায়। যেই জিনিসটা আমাদের অন্ত্রের দেয়ালের ভেতরে প্রবেশ করতে পারে না।
তো অন্ত্রের দেয়ালের ভিতরে যদি প্রবেশ করতে না পারে, তাহলে আমাদের রক্তের মধ্যে এটা ঢুকতে পারে না এবং আমরা আম দেহের মধ্যে যে আয়রনটা পেতাম, যে ক্যালসিয়ামটা পেতাম, সেটা আসলে আমাদের দেহে ঢোকার পথে বাধা সৃষ্টি হয়ে যায় এবং সেটা পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। তো আপনি অত্যন্ত পুষ্টিকর আয়রন সমৃদ্ধ বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেন, কিন্তু সঙ্গে অক্সালেট সমৃদ্ধ খাবার খেলেন। তাহলে ফলাফল যেটা হবে সেটা হচ্ছে যে আপনার দেহে এই ক্যালসিয়ামটা প্রবেশ করবে না। ধরুন দুধ খেলেন, যেটাতে ক্যালসিয়াম আছে। তার সঙ্গে হয়তো আপনি আম এই পালং শাক, দুধ খাওয়ার আগে পালং শাক দিয়ে ভাত খেয়েছেন, তারপরে দুধটা খেলেন। তাহলে কি হবে? এই যে দুধটা তার মধ্যে ক্যালসিয়াম ছিল, এই ক্যালসিয়ামগুলো ওই পালং শাকের যে অক্সালেটস রয়েছে, পালং শাকে হিউজ অ্যামাউন্ট অক্সালেটস থাকে, সেগুলোর সঙ্গে মিশে আপনার ক্যালসিয়ামটাকে দেহে শোষণের পথে বাধা সৃষ্টি করে ফেলবে। ফলে আপনি দুধের যে ক্যালসিয়ামটা সেটা পাবেন না। এটা তাহলে আপনার খেয়ে উপকার হলো না। তো এই অর্থে এটাকে বলা হয় অ্যান্টি নিউট্রিয়েন্ট। কিন্তু এটার ক্ষতি আসলে সেখানেই শেষ না। আরো অনেকগুলো ক্ষতি আছে। কেমন? যেহেতু এটার গঠনটা হচ্ছে ওই কাঁচের ভাঙা টুকরোর মতন এবং এটা পানিতে গলে না। ফলে হয় কি? আমরা যখন এটাকে খাই তখন আমাদের অন্ত্রের ভেতর দিয়ে এটা যাবার সময় অন্ত্রের দেয়ালের মধ্যে এরকম আঁচড় কেটে যায়। তারপরে ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যখন সামনে এগোতে থাকে, ক্যালসিয়াম এবং অক্সালেট যুক্ত হয়ে গিয়ে জিনিসটা একটা কদম ফুলের মতন হয়। যেখানে আম এই কদম ফুলটাতে তো চারপাশে খুব সুন্দর নরম একটা আম আ ফুলগুলো বেরিয়ে থাকে। আর এই অক্সালেটস এর ক্ষেত্রে যেটা হয় যে, ধরুন এরকম একটা বলের গায়ে যদি আপনি হাজার, হাজার কাঁচের টুকরো গেঁথে দেন এবং তারপরে সেটাকে গেলার চেষ্টা করেন, তাহলে আপনার এই খাদ্যনালীর যে ক্ষতি হবে, ঠিক একই রকম ক্ষতি অন্ত্রের ভেতরে হয়। আর অন্ত্রের ভিতরে এই ক্ষতিটা হলে তখন অন্ত্রের ভিতর দিয়ে এই যে আমাদের খাবার থেকে এই যে আ অপ্রয়োজনীয় যে জিনিসগুলো, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে পুষ্টি নয় এরকম জিনিস, খাবারের মধ্যে থাকা বিষাক্ত জিনিস, এইগুলো আমাদের অন্ত্রে যেহেতু ক্ষত তৈরি হইছে, ওই ক্ষত দিয়ে দেহের ভিতরে এই রক্তের সঙ্গে মিশে যায়। তো মিশে গেলে তখন আমাদের দেহের মধ্যে বিভিন্ন রকম সমস্যা হয়। অটো ইমিউন যে অসুখগুলো হয়, সেই ক্ষেত্রে এই অক্সালেটস একটা বিশাল ভূমিকা রাখে বলে দাবি করা হয়। তার মানে যারা অটো ইমিউন রোগে ভুগছেন, তাদের জন্যে অক্সালেটস খাওয়াটা অত্যন্ত আ ক্ষতিকর হবে তাহলে। তো আর যেহেতু এই জিনিসটা যেখান দিয়েই যায়, সেখান দিয়েই দেয়ালটাকে আসলে আঁচড়ে দিয়ে যায়, খামচে দিয়ে যায়। তো সে কারণে আমাদের দেহের মধ্যে যদি অক্সালেটস প্রবেশ করতে পারে, তখন আমাদের কিন্তু প্রদাহ, ইনফ্লামেশন বেড়ে যায়। আর এম অক্সালেটস যদিও প্রথমত অ্যান্টি নিউট্রিয়েন্ট, যেটা কিনা খাবার থেকে ভালো জিনিস আমাদের দেহে ঢুকতে দেয় না। কিন্তু অক্সালেটস নিজে কিন্তু আবার আমাদের রক্তের মধ্যে ঢুকে পড়তে পারে। অর্থাৎ আমার খাবারের মধ্যে যদি প্রচুর অক্সালেটস থাকে, তাহলে হয়তো খাবারের সঙ্গে আমি ক্যালসিয়ামও খেয়েছি। সেই ক্যালসিয়ামগুলোকে কিছু অক্সালেটস তো সমস্ত ক্যালসিয়ামগুলোকে আটকে দিল। কিন্তু বাকি যে অক্সালেটস রইল, সেগুলো কিন্তু আবার আমাদের দেহের ভিতরে রক্তের মধ্যে প্রবেশ করতে পারে। তো সেটা করে ফেললে তখন আরো বিপত্তি হয়। কারণ রক্তের ভেতরে যে ক্যালসিয়াম রয়েছে, তার সঙ্গে এই অক্সালেটসটা মিশে তখন তৈরি হয় ক্যালসিয়াম অক্সালেটস, যেটা এখন রক্তের ভেতরে। তো ওই যে একটু আগে যে বলের কথা বললাম, যার গায়ে এই কাঁচের টুকরো গাঁথা আছে, ঠিক সেরকম একটা কাঁচের টুকরোওয়ালা বল যদি আপনার রক্তের নালীর ভিতর দিয়ে দৌড়তে শুরু করে, তাহলে বুঝতেই পারছেন কি সর্বনাশের ব্যাপার। এবং আ এই অক্সালেটস যদি দেহের মধ্যে বেশি থাকে, তাহলেই কিন্তু আমাদের রক্তনালীতে ড্যামেজ হয় এবং সেই ড্যামেজকে এই মেরামত করার জন্যে, যে ক্ষত তৈরি হয় সেটাকে মেরামত করার জন্যে ম্যাক্রোফেজ কোষগুলো এসে সেটাকে নিয়ে থামানোর চেষ্টা করে এবং তাতেই রক্তনালীতে প্লাক যে তৈরি হয়, আমরা বলি যে প্লাক তৈরি হয়ে হার্ট অ্যাটাক হয়েছে। প্লাক হয়ে আস্তে, আস্তে রক্তনালী পুরো বন্ধ হয়ে গিয়েছে। সেখানে কিন্তু এই ক্যালসিয়াম অক্সালেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এটা যদি এই প্লাক যদি আপনার ব্রেইনের মধ্যে তৈরি হয়, তাহলে স্ট্রোক হতে পারে। এটা যদি হৃৎপিণ্ডের যে ধমনীগুলো তার মধ্যে তৈরি হয়, তাহলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তো তাহলে সেদিক থেকেও এটা ক্ষতিকর। এবারে রক্তের মধ্যে যে ইগুলো ঢুকে গিয়েছে, এই অক্সালেটস গুলো ঢুকে গিয়েছে, সেগুলো তো ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট হয়ে গেল। তার অর্থ হচ্ছে যে আমার দেহে অ আ ক্যালসিয়ামের যে সহজলভ্যতা সেটা আর থাকলো না। এই সহজলভ্য ক্যালসিয়ামটা আর আমার দেহের মধ্যে থাকলো না, রক্তের মধ্যে কমে গেল। তখন দেহ দেখবে যে রক্তে ক্যালসিয়াম কম। তখন ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্যে হয় খাবার থেকে তার ক্যালসিয়াম চাই, কিন্তু খাবার থেকে তো সবসময় আমরা পাই না। তখন সে করে কি? হাড়ের থেকে, আমাদের হাড্ডিগুলোর থেকে ক্যালসিয়াম বার করে নিয়ে রক্তের ক্যালসিয়ামের মাত্রা ঠিক করে। আর যখন এই কাজটা করে তখন হাড্ডিগুলোর যে ক্যালসিয়াম সেটা কমে গেলে হাড্ডিগুলো হয়ে যায় ব্রিটল বোন। পটাস, পটাস করে ভাঙে। সেজন্যই অনেকের ওই বয়সকালে যাদের হাড় থেকে হাড্ডি থেকে ক্যালসিয়াম বেরিয়ে এসছে, তাদের দেখা যায় হাড্ডি
পটাস, পটাস করে ভেঙে যায়। বয়স্কদের পড়ে গেলেই হাড্ডি ভাঙে। তার কারণ হচ্ছে ওই ক্যালসিয়ামের অভাব। তো এই ক্যালসিয়াম অক্সালেট দেহের ভিতরে ঢুকে এই ঝামেলাটাও তৈরি করতে পারে। আর এই ক্যালসিয়াম অক্সালেটসকে যখন আমরা দেহ থেকে বার করে দেওয়ার চেষ্টা করি, যেটা আমাদের কিডনি এই কাজটা করে, তখন এই কিডনির মধ্যে যেহেতু সমস্ত অক্সালেটস গুলো ধরুন অক্সালেটস গুলো সারা দেহের মধ্যে প্রবাহিত হচ্ছিল। আর কিডনির ভেতর দিয়ে যখন রক্তটা গেল, তখন এই অক্সালেটস গুলোকে ক্যালসিয়াম অক্সালেটস গুলোকে কিডনি ধরে, ধরে প্রস্রাবের সঙ্গে বের করে দেওয়ার চেষ্টা করল। তার মানে প্রস্রাবের যে অংশটা, সেই অংশে কিন্তু প্রচুর ক্যালসিয়াম অক্সালেট একত্রে একসঙ্গে যাবে। তো ফলে হবে কি ক্যালসিয়াম অক্সালেটের যে ঘনত্ব সেখানে বেড়ে যাবে। আর সেটা বেড়ে গেলে তখন ক্যালসিয়াম অক্সালেট একটা আরেকটার সঙ্গে গিঁট লেগে যায়। তো ফলে জমে গিয়ে তারা তখন পাথর তৈরি করে। ক্যালসিয়াম অক্সালেট যে পাথর আমরা বলি এবং কিডনির পাথরের মধ্যে ৮০% র বেশি হয় ক্যালসিয়াম অক্সালেট। তো সেই অক্সালেটটা তখন সেখানে তৈরি হয়ে কিডনিতে পাথর যে সমস্যা হয় সেটা এই কারণ এই থেকে হয়ে থাকে। তো এই পাথরটা যদি কোনো কারণে প্রস্রাবের সঙ্গে আপনার কিডনি থেকে ছুটে গিয়ে তারপরে প্রস্রাবের নালী দিয়ে বেরোয় আসার চেষ্টা করে, তাহলে এমন ব্যথা হয় যেই ব্যথা কেউ আমরা কল্পনাও করতে পারব না। মানি আমার মতন এই প্রাপ্তবয়স্ক মানুষ এইরকম ব্যথা হয় যে হাউমাউ করে কাঁদতে শুরু করে। পুরুষ মানুষ। মহিলারা তো কিছু কান্নাকাটি বেশি করেন। কিন্তু ছেলেরা তো সাধারণত আমরা কান্নাকাটি করতে চেষ্টা করি না বা চেষ্টা করি কষ্ট সহ্য করে না কেঁদে পারলে। কিন্তু পুরুষরাও এত ব্যথা হয় যে হাউমাউ করে কাঁদতে শুরু করে। এই আম এই ক্যালসিয়াম অক্সালেটস পাথর যখন তাদের কিডনি থেকে বেরিয়ে এই প্রস্রাবের না থলির দিকে যায়। আর সঙ্গে কিডনিটা তো তখন ক্ষতিগ্রস্ত হয়েই আছে। তো গেল সেটা। এখন প্রশ্ন হচ্ছে কোন খাবারগুলোতে অক্সালেটস বেশি থাকে? তাহলে সেই খাবারগুলোকে আমরা পরিহার করতে পারি, তাই না? তো ১ নম্বরেই যেটা থাকে সেটা হচ্ছে পাতা জাতীয় শাক। পাতা জাতীয়, সবুজ পাতা জাতীয় শাক যদি হয়, তার মধ্যে অক্সালেট থাকে সবথেকে বেশি। এখন সেই ক্ষেত্রেই আমি ওই যে যারা গ্রিন জুস খেতে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, তাদের কথা ভাবছি যে, ওনারা আমাদেরকে খেতে বলছেন এই জিনিসগুলো যুক্তি হচ্ছে আপনার কিন্তু স্বাস্থ্য খুব ভালো হয়ে যাবে, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। অথচ আপনি খাচ্ছেন একটা অক্সালেট বোমা। তো এই অক্সালেট বোমা যখন পেটের মধ্যে যাবে, তখন এই শাকের মধ্যে যদি কোনো ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, তার সঙ্গে মিশে কিছুটা পায়খানার সঙ্গে বেরিয়ে যাবে। তো তাতে এই শাকের মধ্যে যে উপকারী জিনিসটা ছিল, সেটা আমার দেহে আর প্রবেশ করবে না। আর ক্ষতিকর জিনিসটা কিছু আসলে শরীরের মধ্যে তারপরেও ঢুকে পড়বে। তো তাহলে লাভ কি হলো? তো পাতা শাক সেজন্যে এই আম ই করে এটাকে কি বলে যে জুস করে খাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই বিষয়ে গবেষণাও হয়েছে এবং এই যে গ্রিন জুসিং এটা নিয়ে গবেষণা হয়েছে এবং তারা ব্যাখ্যা করেছেন যে অক্সালেট আম অতিরিক্ত অক্সালেট খাওয়ার কারণে যে নেফ্রোপ্যাথি বা কিডনি নষ্ট হয়ে যাওয়ার ঘটনাটা সঙ্গে এই জুসিংটার একটা বিশাল সম্পর্ক তারা দেখেছেন। তারা দেখেছেন যে রোগীরা যদি এই গ্রিন জুস বেশি করে খায় তাহলে তাদের দেহে প্রদাহ বেড়ে যায়। যদিও সাধারণভাবে এই যে যারা গ্রিন জুসের প্রমোট করেন তারা বলেন যে, "আপনি গ্রিন জুস খাবেন আপনার দেহের প্রদাহ কমে যাবে।" কিন্তু পরীক্ষায় দেখা গিয়েছে যে অ্যাম রোগীদের দেহে আসলে এই প্রদাহের মাত্রা আসলে বেড়ে যায়। সিআরপি যে প্রদাহের যে রক্ত পরীক্ষা করে যে আমরা বুঝি কতটা প্রদাহ আছে সিআরপি তো সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলা হয়। তো এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা বেড়ে যায় যদি আমরা গ্রিন জুস বেশি খাই। গ্রিন জুস খাওয়া কমালে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা কমে আসে। আর সঙ্গে নেফ্রোপ্যাথি বা কিডনি নষ্ট হওয়ার ক্ষেত্রে এটা বিশাল ভূমিকা রাখে। আপনারা এই যে হেডিংটা দেখে নিলেন, নিজেরা এটাকে খুঁজে এই গবেষণাপত্রটি পড়ে নিন। তাহলে বুঝতে পারবেন এটার কতটা ভয়ংকর। সঙ্গে ২য় যে উদাহরণটা দেব এটা ২০১৮ সালে প্রকাশিত। যেখানে এই গ্রিন স্মুদি ক্লিনজ একজন খেয়েছিলেন, একজন রোগীর ক্ষেত্রে। তার ক্যান্সার ধরা পড়েছিল যদ্দূর আমি জানি যদিও বিস্তারিত না এখানে বিস্তারিতটা আপনারা পড়ে দেখবেন। আম আমি বহুদিন আগে পড়েছিলাম। যতটুকু জানি যে উনি ক্যান্সার ধরা পড়েছিল। ধরা পড়ার পরে উনি শুনেছিলেন যে গ্রিন জুসিং করলে, ক্লিনজিং করলে ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য তিনি একেবারে বিশাল পরিমাণে এটা খেতে শুরু করেন। এর আবার অন্য সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিক বাইপাস করা ছিল। তো গ্যাস্ট্রিক বাইপাসের এই রোগী যখন নাকি এবং তার আগে অ্যাম কিডনির অসুখও তার ছিল। যখন একত্রে এই গ্রিন জুসিং শুরু করলেন, তার কিডনি হঠাৎ করে ফেইল করে গেল। কিডনি আর কাজ করে না। তো হাসপাতালে তাকে নেয়া হলো এবং যদ্দূর আমার মনে পড়ছে রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। কারণ হচ্ছে তার কিডনি আর কাজকে উদ্ধার করা যায়নি। কারণ তিনি এই গ্রিন জুস খেয়ে কিডনির ১২টা বাজিয়ে দিয়েছিলেন।
তো যারা আমরা এই কাজ করছি তাদের এই কথাটা খেয়াল রাখা দরকার। আরেকটা ব্যাপার যেটা যে গ্রিন জুস আমরা খেতে উদ্বুদ্ধ হই কখন? যখন আমাদের দেহে কোনো রকম সমস্যা চলছে। তো আ কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো খাবারের এই অক্সালেটকে ভেঙে শক্তি উৎপাদন করতে পারে। তো যদি আমাদের দেহের মধ্যে সেই ব্যাকটেরিয়া বেশি পরিমাণে থাকে তাহলে আমি গ্রিন জুস খেলেও ওই ব্যাকটেরিয়াগুলো এর থেকে অক্সালেট সরিয়ে নেবে। ফলে আমার দেহে বেশি অক্সালেটস ঢুকবে না এবং বিপদের মাত্রা কমবে। দুঃখজনকভাবে ধরুন আপনার কোনো একটা অসুখ হলো, আপনি অ্যান্টিবায়োটিক খেলেন। তাহলে যেই ব্যাকটেরিয়াগুলো এই কাজ করে, যেমন একটার নাম হচ্ছে অক্সালোব্যাক্টার অ্যাম ফার্মাজিনিস। আরেকটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলিস, আরেকটা হচ্ছে বিফিডোব্যাকটেরিয়াম। এরা অক্সালেটসকে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে, অক্সালেটসকে খাবার থেকে শুষে নিতে পারে। কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক খেলে এরা পরিষ্কার হয়ে যায়। আমাদের অন্ত্রের মধ্যে এরা থাকে না, সব মরে যায়। তো এই অবস্থায় আপনি আবার গ্রিন জুস খাচ্ছেন কারণ স্বাস্থ্য ভালো করতে হবে। ফলাফলে এই গ্রিন জুসের অক্সালেট সমস্ত আপনার শরীরে ঢুকে যাচ্ছে এবং আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে বাড়ছে। মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। তো ২ টো গবেষণা আপনাদেরকে দেখালাম যেটা এই গ্রিন জুসিং এর যে বিষয়টা সেটার বিরুদ্ধে উনারা কথা বলছেন। তো এবার ভিডিওতে ফিরে যাই। তো আম তাহলে কোন খাবারে এইগুলো থাকে সেটা নিয়ে বলছিলাম। ১ম এ বললাম পাতা শাক, তার মানে স্পিনাচ, তারপরে এরকম সবুজ শাক বিদেশে পাওয়া যায়। কেল নামে এক ধরনের শাক। তার মধ্যে প্রচুর অক্সালেটস থাকে। আমাদের যে মূলা পাতা অনেকে আমরা খাই, এগুলোর মধ্যে অক্সালেটস থাকে। তো দেখে নেবেন, লিস্ট দেখে নেবেন। কারণ এই ভিডিওতে সমস্ত লিস্ট দিতে গেলে তো অনেক সময় লেগে যাবে। কিন্তু সাধারণত উদ্ভিদের এই অক্সালেটস আসলে উদ্ভিদ থেকেই আমাদের দেহে আসে। উদ্ভিদ থেকেই আমাদের দেহে আসে। তো উদ্ভিদের পাতায়, বীজে, মূলে, তারপরে বাদাম জাতীয় বাদামের মধ্যে, ডালের মধ্যে এবং শস্য, ধান, গম এগুলোর মধ্যেও অক্সালেটস থাকে প্রচুর। সুতরাং এইগুলোকে খাওয়ার সময় আপনার মনে রাখতে হবে যে কোনটা নিরাপদ, কোনটা নিরাপদ না এইগুলো দেখে নিতে হবে। গুগল করে দেখে নেবেন। আপনি যেটা খেতে চাচ্ছেন সেটার মধ্যে অক্সালেটস আছে কিনা, কি পরিমাণে আছে, অক্সালেটস কোন জিনিসে কতটা থাকবে সেটা আবার নির্ভর করে মাটিটা কেমন উর্বর ছিল, আ ওই পাতা বা সবজি যেটা আপনি খাচ্ছেন সেটা কতদিন বয়স, এটার জাত কি? একেক জাতের মধ্যে দেখা যায় একেক মাত্রায় অক্সালেটস পাওয়া যায়। সুতরাং এই বিষয়গুলো বিস্তারিত বুঝে তারপরে যদি আপনি এই অক্সালেটস খাওয়ার দিকে যান তাহলে অ্যাম করতে পারবেন। অনেকে এই যে আ আমাদের সবুজ শাকগুলোকে বলেন এগুলোতে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, প্রচুর আয়রন রয়েছে, এগুলো খেলে খুব উপকার হবে। কিন্তু আশা করি এখন বুঝতে পারছেন যে আয়রনও রয়েছে, ক্যালসিয়ামও রয়েছে। কিন্তু সঙ্গে অক্সালেটসও রয়েছে। তার মানে এটাকে আমি খেলে চিবিয়ে যখন খাবো, অক্সালেটস, আয়রন এগুলো একটা আরেকটার সংস্পর্শে আসবে এবং এরা এই একজন আরেকজনকে কামড়ে ধরে পায়খানার সঙ্গে বেরিয়ে যাবে। আমার শরীরের মধ্যে ঢুকবে না। ফলে আমি উপকার আসলে পাবো না। তো অন্ত্রের যে ক্ষতি করার কারণে অটো ইমিউন যে অসুখগুলো হয়, হাইপোথাইরয়েডিজম, তারপরে আইবিডি, ইরিটেবল বাউল ডিজিজ, তারপরে এই যে অসুখগুলো হয়, সেক্ষেত্রে অক্সালেটস একটা বিশাল ভূমিকা পালন করে। সুতরাং আপনাদের এই বিষয়টাতে সাবধান হতে হবে। তারপরে অ্যাম অ্যাম আচ্ছা, তাহলে মোটামুটি ব্যাখ্যা করলাম যে কোন অঙ্গের ক্ষতি করে? আমাদের অন্ত্রের মধ্যে ক্ষতি করে, অন্ত্রটাকে ঝাঁঝরা করে ফেলে। সুতরাং অন্ত্রের ভেতর দিয়ে অন্ত্র যে অপ্রয়োজনীয় জিনিসকে ভেতরেই রাখবে এবং আমাদের শরীরের মধ্যে শুষে নেবে না, সেই কাজটা তখন আর অন্ত্র ঠিক মতন করতে পারে না। তার থেকেই অটো ইমিউন ডিজিজ হয়। অনেকের রুমাটয়েড আর্থ্রাইটিস যেটাকে বলা হয়, তার ক্ষেত্রে এটা একটা বিশাল ভূমিকা পালন করে। আম এই অক্সালেটস একটা বিশাল ভূমিকা পালন করে। তারপরে প্রদাহের কথা বললাম যে আমাদের সিআরপি বেড়ে যায় দেহের মধ্যে। রক্তনালী দিয়ে যদি এই আম আ ক্যালসিয়াম অক্সালেটগুলো দৌড়াদৌড়ি করে তাহলে দেহের ভিতরে ক্ষত তৈরি হয় এবং আমাদের প্রদাহের মাত্রা বেড়ে যায়। রক্তনালীর ক্ষতি হয়, তাতে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এগুলো হতে পারে। কিডনির ভেতরে পাথর জমে গিয়ে কিডনির পাথর এবং কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আরেকটা হচ্ছে জয়েন্ট। আমাদের যে এই জয়েন্টগুলির মধ্যে যে হাতের জড়া, আঙ্গুলের জয়েন্ট, কনুই, হাঁটু, গোড়ালি এই সবগুলো জায়গা, কোমর এগুলোতে যেখানেই হাড়ের সঙ্গে মিট করছে, একটা আরেকটার সঙ্গে সংস্পর্শে আসছে, সেইখানেই সিনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের ফ্লুইড থাকে এবং দেখা গেছে এই ক্যালসিয়াম অক্সালেট এর কণা ওইগুলি আসলে সিনোভিয়াল ফ্লুইড এর মধ্যেও ঢুকে পড়তে পারে।
সুতরাং ওই সিনোভিয়াল ফ্লুইডে এটা ঢুকে গেলে তখন যখন হাড় একটার সঙ্গে আরেকটা ঘষা খায়, তার মাঝখানে থাকে এই ক্যালসিয়াম অক্সালেট। সেটা হয় খানিকটা আপনি যদি ২ হাতের মাঝখানে বালু নিয়ে ঘষা শুরু করেন তাহলে হাতের যে অবস্থা হবে, দাঁতের মাঝখানে বালু নিয়ে চাবানো শুরু করেন তাহলে যে অবস্থা হবে, ওই হাড়গুলোর সেই অবস্থা হয়। সুতরাং প্রচণ্ড ব্যথা হয়। তো জয়েন্টের কথা বললাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অক্সালেটস কি করে কমাতে পারি? দেহে অক্সালেটস যেন প্রবেশ করতে না পারে সেটা আমরা কিভাবে করতে পারি? ১ম সহজ কাজ হচ্ছে অক্সালেটস সমৃদ্ধ খাবারগুলোকে না খাওয়া। অক্সালেট সমৃদ্ধ খাবারগুলো সাধারণত ইসে থেকে আসে, এই উদ্ভিদ থেকে আসে এবং সে কারণে এই উদ্ভিজ্জ এই খাবারগুলো আমাদের খেতেই হবে তা না। কারণ উদ্ভিদের মধ্যে এমন কোনো পুষ্টি এখন পর্যন্ত মানুষ খুঁজে পায়নি যা ছাড়া মানুষ বাঁচতে পারে না। উদ্ভিদের মধ্যে মানুষ বিজ্ঞানীরা এখন পর্যন্ত এমন কোনোই উপাদান খুঁজে পায়নি যেই উপাদান ছাড়া মানুষ বাঁচতে পারবে না। সুতরাং এটা আমাদের খেতেই হবে তা না। ও আচ্ছা আরেকটা কথা যে আম না খেলেও মানে সোজাসুজি অক্সালেট সমৃদ্ধ খাবার না খেলেও আমাদের দেহে অক্সালেটস উৎপাদন হতে পারে যদি আমরা ভিটামিন সি বেশি খাই। ভিটামিন সি আমাদের দেহে ব্যবহারের পরে আমাদের দেহ করে কি ভিটামিন সিটাকে ভেঙে অক্সালেটে রূপান্তর করে যেটা ক্যালসিয়াম অক্সালেট হিসেবে কিডনির মধ্যে দিয়ে বেরিয়ে যায়। তো ভিটামিন সি যদি আমরা কম পরিমাণে খাই তাহলে আর সেটা বড় সমস্যা হয় না। কিন্তু যারা ভিটামিন সি খুব বেশি পরিমাণে খাওয়ার কথা চিন্তা করেন, ফল তো খেলেনই তারপরে আবার ভিটামিন সি ট্যাবলেট আকারে খেলেন অথবা ইনজেকশন নেন। তাদের ক্ষেত্রে কিন্তু কিডনির উপরে এর যে নেতিবাচক প্রভাব সেটা সাংঘাতিকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। তো ১ম যেভাবে আমরা এই অক্সালেট কমাতে পারি সেটা হচ্ছে না খেয়ে আমরা অক্সালেটের মাত্রাটাকে কমিয়ে রাখতে পারি দেহে। ২য় যেটা সেটা হচ্ছে যে অক্সালেট সমৃদ্ধ খাবার খেলে তার সঙ্গে যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খাই, তাহলে ক্যালসিয়ামটা অক্সালেটের সঙ্গে বাইন্ড করে অক্সালেটটাকে পায়খানার সঙ্গে বার করে দেবে। তাহলে আমার দেহের মধ্যে সেটা প্রবেশ করবে না। তো দুঃখজনক যেটা সেটা হচ্ছে যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো সাধারণত পুষ্টিকর খাবার হয়। আর সেই খাবারগুলো থেকে যদি আমি অক্সালেট বার করার জন্য এগুলোকে খেয়ে নষ্ট করি তাহলে ভালো হলো না জিনিসটা। তো তার থেকে বরং না খাওয়াটাই বেশি ভালো। তারপরে আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়াকে সুস্থ রাখতে পারলে তাহলে সেই পথেও কিছু আ অক্সালেটস দেহ থেকে বেরিয়ে যাবে। কারণ আমি আপনাদেরকে বললাম যে ৩ টি ব্যাকটেরিয়ার নাম জানা গেছে যারা কিনা অক্সালেটসকে খেয়ে শক্তি উৎপাদন করতে পারে। সুতরাং দেহটাকে সুস্থ রাখতে গেলে দেহ যদি আপনার সুস্থ থাকে, ব্যাকটেরিয়া যদি ঠিক মতন থাকে তাহলে কিছু অক্সালেটস থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এখন শাক-পাতা তো আমরা খেতে অনেক পছন্দ করি। যদি সেটাকে আমি খেতে চাই তাহলে অক্সালেটস থেকে বাঁচবো কি করে? যদি আমরা সিদ্ধ করি, তাহলে অক্সালেটস এই সিদ্ধ করার পানিটার মধ্যে বেরিয়ে আসে। তো শাকের ক্ষেত্রে অবশ্য সেটা খুব উপকার করে তা না। কারণ আমরা তো সেই পানিটা তো ফেলে দেই না। সেই পানিটাকে সিদ্ধ করি, পানিটাকে শুকিয়ে ফেলি। ফলে অক্সালেটসটা শাকের ভিতর থেকে বেরিয়ে শাকের বাইরে, শাকের গায়ের মধ্যে লেগে থাকে। খালি চোখে আমরা দেখতে পাই না এবং তখন সেটাকে যখন খাই, সেটা আমাদের দেহে আসলে অতি সহজেই শুষে গিয়ে আরো সর্বনাশ করে। যদি সিদ্ধ করে পানিটাকে ফেলে দিতাম তাহলে অক্সালেটস অনেকটা কমে যেত। আর এই টেকনিকটা খাটানো যায় ডালের ক্ষেত্রে। আপনার ডাল যারা খেতে পছন্দ করি অনেকের ক্ষেত্রেই ডালের মধ্যে যেহেতু অক্সালেটস রয়েছে, ডালটাকে আমরা যদি সিদ্ধ করে পানিটা ফেলে দিই, যেমন ধরুন ছোলাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তাহলে তার মধ্যে থেকে এই অক্সালেটস অনেকটা কমে যাবে। তো সেভাবে এটাকে কমানো যায়। অন্য আরেকটা প্রক্রিয়া হচ্ছে যদি আমরা এই বীজ জাতীয় খাবারগুলোকে গাজন প্রক্রিয়ায় একটু গাঁজিয়ে নিই বা শাকসবজিও যদি একটু গাজন প্রক্রিয়ায় প্রসেস করে নিই, কারণ ওই যে আচার বানিয়ে যদি খাই অথবা ওই বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওই যেমন শসাকে দেখবেন যে অ্যা পিকলড কিউকাম্বার বলে বিক্রি করে। আচার বানানো শসা। তো সেই প্রক্রিয়ায় যদি করা যায় তাহলে আপনি শাকসবজিকে ২ দিন পচিয়ে তারপরে ৩য় দিন থেকে খাওয়া শুরু করুন। তাহলে ব্যাকটেরিয়ারা করবে কি এর ভিতরে যে অক্সালেট ছিল সেগুলোকে খেয়ে কমিয়ে ফেলবে। সুতরাং আপনার দেহে অক্সালেটস ঢোকার পরিমাণ কমে যাবে এবং আমরা যদি ঠেসে ভিটামিন সি না খাই, তাহলেও আমাদের দেহে এই অক্সালেট উৎপন্ন হওয়ার সম্ভাবনা কমবে। তো আম এই ছিল মোটামুটি অক্সালেটস সম্পর্কে আমাদের শেখার বিষয়গুলো। অক্সালেটসকে অনেকেই বলেন অত্যন্ত উপকারী, যেটা শুরুতে আপনাদেরকে বললাম এবং সেই কথা শুনে আমরা অন্ধের মতন ঝাঁপিয়ে পড়ে খাই এবং তারপরে যখন গন্ডগোল লাগে দেহের মধ্যে, ক্ষতি হতে শুরু করে তখন আ খুঁজে পাই না যে কেন হলো? এত ভালো শাক তাকে দিয়ে আমি গ্রিন জুস বানিয়ে খেলাম। আ ১ দিনে কিছু হলো না, ২ দিনে কিছু হলো না। ৩ দিন পরে হয়তো শরীরে দেখা দিল গন্ডগোল। আর তখন আমার মনেও নাই যে ২ দিন আগে তো খেয়েছিলাম। তাতে ২ দিন পরে যখন এই সমস্যা হচ্ছে তখন আমার আর শাককে আমি দোষ দিচ্ছি না। তখন আমি মনে করছি কি জানি আজকে কি যেন খাইছিলাম তাতেই তো শরীরটা খারাপ লাগতেছে। তো এইরকম ফাঁদের মধ্যে আমরা পড়ি। তো আম
যাই হোক আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যদি কেউ কিডনি রোগী হয়ে থাকেন, কারণ এই যে গবেষণাটা দেখাচ্ছিলাম আরেকবার দেখাই আপনাদেরকে। এই ২য় এটাকে পজ করি। এই ২য় যে গবেষণাটা এটাতে উনারা কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছেন যে আ যদি কেউ এই কারো যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, গ্যাস্ট্রিক বাইপাস থাকে অথবা যদি কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে সম্প্রতি, এই ঘটনা ঘটে থাকে তাহলে তারা যেন এই জুস খেয়ে স্বাস্থ্য বাড়ানোর চেষ্টা, স্বাস্থ্য রক্ষার চেষ্টা না করে। কারণ তাতে তাদের স্বাস্থ্যের ১২ টা বরং বাজবে। তাদের মরণ হবার সম্ভাবনাও সাংঘাতিকভাবে বেড়ে যাবে। তো আম দুঃখজনকভাবে যারা এই যে গ্রিন জুসিং এর এত সপক্ষে এত মিষ্টি, মিষ্টি কথা বলেন, ভালো, ভালো কথা বলেন, তারা এর যে ক্ষতিকর দিক রয়েছে, ঝুঁকির দিক রয়েছে সেটা বলেন না। ফলে আপনি, আমরা খেয়ে আহাম্মকের মতন তাদের কথায় চলি এবং তারপরে বিপদে পড়লে ভুগি। যেটা আসলে কাউকেই সাহায্য করছে না। তো এই বিষয়টা খেয়াল রেখে আমাদের অ্যাম কি বলে যে একটু সচেতন হওয়া দরকার এবং আম এই আম সবুজ শাকসবজি খাওয়ার ক্ষেত্রে আমরা যদি ওই যে পদ্ধতিগুলি ব্যবহার করে এটা থেকে অক্সালেট সরিয়ে নেওয়া যায়, সেই পদ্ধতিগুলো ব্যবহার করে তারপরে খেতে পারি। অথবা যদি কারো খেতে ভালো না লাগে তাহলে খুব জোর করে খাবার দরকার নেই। কারণ উপকারের তুলনায় ক্ষতির মাত্রাটাও কিন্তু কম না। সবাই শুধু উপকারের কথাই বলছেন, কিন্তু ক্ষতির মাত্রাটাও কিন্তু কম না। এই কথাটি খেয়াল রাখবেন। যাই হোক, আশা করছি এই ভিডিও থেকে আপনারা খানিকটা অক্সালেটস এর যে বিপত্তি সে সম্পর্কে আ অবহিত হলেন, আ জানলেন। আর আমার কথাকে বিশ্বাস করার দরকার নেই। আপনারা ওই ভিডিওটাকে একবার নিজেরা শুনে নেবেন। তাহলেই বুঝতে পারবেন যে কথাগুলো যে আমি বানিয়ে বলছি তা নয়। তো আম এবং আপনাদের চেনা পরিচিত যদি কেউ এইরকম গ্রিন জুস পাগল হয়ে থাকে তাহলে তাদেরকে একটু সতর্ক করবেন যে তারা যেন নিজের স্বাস্থ্যের ১২ টা না বাজায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আম এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেরকম আশা রেখে তাহলে আজকে আমি এইখানেই বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।